বন্যার পানি নামার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ৪৪টি এনজিওর সঙ্গে বৈঠকে এমন নির্দেশ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে তহবিল সংগ্রহ নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ডিজেল পাঠিয়ে দুর্গত এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল টাওয়ার চালুর চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রেস সচিব। বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুমিল্লা ও নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে আছে কুমিল্লায়, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, মহাসড়ক ও রেল লাইন এখনো কি বন্যার পানিতে তলিয়ে আছে কিনা? কিন্তু গত ৭২ ঘন্টা যাবতই বন্ধ আছে, কারণ ফেনীর লালপুলে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রাম এবং ঢাকা থেকে কোনো যানবাহনই কিন্তু সেখানে যেতে পারছে না। তবে ১৪ গ্রামের দিকে আজকে পানি নেমে গিয়েছে, কিন্তু ফেনীতে কিন্তু এখনো পানি আছে। আর রেল লাইনের উপরেও ফেনীর ফাজিলপুরেও কিন্তু এখনো পানি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে সেখানে রেল চলাচল সচল হয়েছে কিনা এখনো পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয়। আর কুমিল্লার অবস্থা যদি একটু জানাতে চাই, তাহলে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়ায় যেখানে ভাঙন হয়েছে, সেখান থেকে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে। অপরদিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদীর ভাঙন থেকে কিন্তু দক্ষিণ দিকে পানি প্রবেশ করছে। অর্থাৎ এই দুটি নদীর মাঝখানে দুই উপজেলার অন্তত আহ, আহ, দেড় শতাধিক গ্রাম কিন্তু এই মুহূর্তে পানিতে প্লাবিত হচ্ছে। আর এই সংখ্যাটা কিন্তু ধীরে ধীরে বাড়বে। আর কুমিল্লা শহরবাসীও কিন্তু এই মুহূর্তে সংখ্যার মধ্যে আছে, কারণ কুমিল্লা শহর রক্ষার যে বাঁধ আছে, বাঁধের ছুঁয়েই কিন্তু এখন, বাঁধের শীর্ষ জায়গা ছুঁয়েই কিন্তু এখন পানি প্রবাহিত হচ্ছে। যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে গোমতীর পানির উচ্চতা কিছুটা কমে এসেছে, তারপরেও কিন্তু মানুষ শঙ্কার মধ্যে আছে, কারণ বিভিন্ন জায়গা ফাটল দিয়ে কিন্তু পানি প্রবেশ করছে। তো কুমিল্লাবাসী কিন্তু এখন একটা শঙ্কার মধ্যে আছে। আর ১৪ গ্রাম এবং তানভীর, নাঙ্গলকোটের দুর্গত এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক ফিরছে কি? দুর্গত এলাকায় বিদ্যুৎ সংযোগ, যেমন বুড়িচং উপজেলার গ্রামগুলোতে কিন্তু গতকাল রাত থেকেই বিদ্যুৎ নেই। যে কারণে কিন্তু সেই এখানকার যে মোবাইলের টাওয়ার আছে, সেসব অপারেটিং রুমগুলো কিন্তু এখন অচল হয়ে আছে, যে কারণে কিন্তু সেখানে মোবাইল নেটওয়ার্কেরও সমস্যা আছে। আর বিদ্যুৎ না থাকায় সাধারণভাবেই কিন্তু মানুষ মোবাইল চার্জ করতে পারছে না, সে কারণে কিন্তু সেখানকার মানুষের সাথে বাইরের মানুষ কিন্তু যোগাযোগ করতে পারছে না। আর যতটুকু আমরা দেখেছি, আজকে বিকেল থেকে নতুন প্লাবিত এলাকা থেকে কিন্তু মানুষগুলো নিরাপদে শহরের দিকে বা উঁচু জায়গায় ফিরে আসছে। তবে এখন আসলে সময়ের জন্য অপেক্ষা করতে হবে, আসলে বন্যার পরিস্থিতির যে অবনতির দিকে যাচ্ছে সেটি আসলে কোথায় গিয়ে ঠেকে। তো এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে বন্যার পরিস্থিতির খবর। তানভীর, আপনি সাথেই থাকুন। এবার চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, আশ্রয় কেন্দ্রগুলোতে কত সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে? কেউ কি বাড়ি যাওয়ার চেষ্টা করেছে কিনা? লাইট দেন মোবাইলের লাইট দেন নোয়াখালীতে গতকাল পর্যন্ত ছিল। হ্যাঁ, নোয়াখালীতে আজকে সরকারিভাবে জানানো হয়েছে যে এই পর্যন্ত ১০০-র উপরে আশ্রয়কেন্দ্র রয়েছে এবং এইসব আশ্রয়কেন্দ্রে প্রায় ১.৫ লাখ লোক অবস্থান নিয়েছেন। আমি এখন আছি নোয়াখালী জেলা শহরের একটি আশ্রয়কেন্দ্র, অর্থাৎ সরকারিভাবে যে সব আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে ১০০-র উপরে আশ্রয়কেন্দ্র, এর মধ্যে কিন্তু এই আশ্রয়কেন্দ্রটি পড়ে না। এরকম অসংখ্য আশ্রয়কেন্দ্র নোয়াখালীর বিভিন্ন জায়গাতে রয়েছে, যেগুলোতে মানুষ স্ব-উদ্যোগে মানুষজনকে রাখতেছে। এখানে কি নারী, কি পুরুষ, কি ধনী দরিদ্র সবাই অবস্থান নিয়েছেন। এটি হচ্ছে জেলা শহরের কামাল কমপ্লেক্স নামে একটি মাদ্রাসা। মূলত এই মাদ্রাসাতে স্থানীয় উদ্যোগে এই মাদ্রাসা কর্তৃপক্ষ প্রায় ১০০-র মতো লোককে গত এক সপ্তাহ থেকে এখানে আশ্রয় দিয়েছেন এবং তাদের জন্য এখানে নারী, পুরুষ, শিশুরা রয়েছেন। তাদের জন্য খাওয়া দাওয়া সহ সব ব্যবস্থা এখান থেকে করা হয়েছে। এই শুধু কামাল কমপ্লেক্স না, এরকম অসংখ্য প্রতিষ্ঠান ব্যক্তি উদ্যোগে আনাচে কানাচে উঁচু জায়গা যেখানে আছে সেখানেই আশ্রিত বন্যা দুর্গত মানুষদেরকে তারা আশ্রয় দিচ্ছেন এবং এখানে সরকারের দিকে না তাকিয়ে থেকে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে তাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই এই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং এই অভূতপূর্ব একটা মানবতার জয়গান সবার মুখেই। সবাই যে এই দুর্যোগ দুঃসময়ে একে অন্যের পাশে যেভাবে দাঁড়িয়েছে, এটি আসলে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এখানে এই মাদ্রাসার প্রতিটি কক্ষেই কম বেশি লোকজন আশ্রয় নিয়েছেন এবং এখানে যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে বলবেন যে কবলিত মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে কিনা, বিশেষ করে দুর্গত এলাকায়, দুর্গম এলাকায়?
দুর্গম এলাকাতে অসংখ্য মানুষ এখনো ত্রাণের জন্য হাহাকার, তারা পানিবন্দী হয়ে আছে। তাদের অবস্থা কি এটা জানাও যেখানে দুষ্কর ছিল। এ নিয়ে গত কয়েকদিন থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা বারবার লেখালেখি এবং গণমাধ্যমে এসব চিত্র তুলে ধরার কারণে গতকাল যুব ক্রীড়া এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টার উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে যে পর্যালোচনা সভা হয়েছে, সেখানে জেলা প্রশাসক জানিয়েছেন যে ইতোমধ্যে শতাধিক নৌকা আনা হয়েছে চাঁদপুর থেকে দুর্গত এলাকাতে, যেসব এলাকাতে অনেক বেশি পানি, যেখানে যাওয়া যায় না, সেখানে মানুষ ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার জন্য, এবং শুধু ত্রাণ সামগ্রী নয়, যেখানে শিশু, নারী এবং যেখানে একেবারে বয়স্ক অসুস্থ লোকজন রয়েছে তাদের জন্য ওষুধ সহ প্রয়োজনীয় যে তাদের চিকিৎসা সামগ্রী সেগুলোও নেওয়ার। কুমিল্লা ও নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।